গভীর রাতে কারো নিঃশ্বাস নিজের মুখমণ্ডলে পতিত হতেই ঘুম হালকা হয়ে এলো রূপের। কিন্তু ভাঙল না সেই গভীর ঘুম। আবারও নড়ে চড়ে ঘুমিয়ে তলিয়ে গেল। কিন্তু সেকেন্ডের ব্যবধানে আবারও উষ্ণ নিঃশ্বাসের আছে কেঁপে উঠল এক প্রকার। তবুও সেটা স্বপ্ন ভেবে আর চোখ খুলল না। সময় যেতেই গাঢ় হলো সেই উষ্ণতা, সাথে আলিঙ্গন হলো কারো পক্ষপটে। এবার আর পারল না। রূপ ঘুম জোড়ানো চোখগুলো দ্রুত টেনে খুলল। নিজের উপর আধারের মাঝে কোনো পুরুষ অবয়ব দৃশ্যপট হতেই আতঙ্কে চিল্লিয়ে উঠতে উদিত হলো। তবে সফল হলো না, কারণ তার আগেই শক্তপোক্ত বলিষ্ঠ হাত ওর মুখমণ্ডলে চেপে ধরেছে, যার দরুন বক্ষদেশে প্রচণ্ড ভয়, আতঙ্কে কেঁদে ফেলল এক প্রকার। তখনই ভেসে এলো উত্তেজিত অসহায় কণ্ঠস্বর, যা রূপের বহু পরিচিত। আমি তীব্রময়ী, ভয় পায় না প্লিজ। ছটফট করা হৃদয়টা মুহূর্তেই শান্ত হয়ে এলো রূপের। শীতল কান্না ভেজা চোখে তাকিয়ে রইল নির্নিশেষ ভাবে সেই নীলাপ চক্ষুদয় পানে। হুট করেই জড়িয়ে ধরল রূপ। দিক বেদিক ভুলে জড়িয়ে ধরে তীব্রর বুকের ভেতর ঢুকে যাওয়ার প্রয়াস চালালো। প্রিয়সীর হঠাৎ আচরণে তীব্র থমকালেও কাল বিলম্ব না করে নিজেও রূপের উপর শুয়ে দুহাত দিয়ে আবদ্ধ করে নিল প্রিয়সীকে। এভাবেই কাটল কিছু সময়। ধীর কণ্ঠে তীব্র বলে উঠল, আরও বুকে থাকবে তীব্রময়ী? রূপ উত্তর না দিয়েই মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। তীব্র হাসল রূপের বাচ্চা মতে। আবারও একই কণ্ঠে বলে উঠল, তখন এমনভাবে কাঁদছিলে যেন আমি কোনো কিডন্যাপার। বলেই হেসে উঠল। রূপ তীব্রর বুক থেকে মুখ বের করে ঠোঁট উল্টে বলল, আমি ভয় পেয়েছিলাম তীব্র। রূপের কথা শুনে তীব্র আরও দৃঢ় বন্ধনে জড়িয়ে নিল রূপকে নিজের বুকের মাঝে। রূপের মাথায় আলতো চুমু খেয়ে বলল, জানি তো আমার তীব্রময়ীটা কতটা ভীতু। আমি ভীতু নই তীব্র। তাই? হুম। তবে ভয় কে পেল একটু আগে? রূপ নাক ঘষল তীব্রর শার্টে। সর্বাঙ্গ ঝড় উঠল তীব্রর। এত আদরে কেন ওর তীব্রময়ীটা? কোথায় রাখবে ওকে তীব্র? শত শত ভালোবাসলেও তো কম পড়ে যাবে। তীব্র যখন এইসব ভাবছে তখনই রূপ বলে উঠল, আপনি হুট করে এসেছিলেন তো তীব্র, তাই ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? হতাশার শ্বাস ফেলল তীব্র। অসহায় কণ্ঠে বলে উঠল, কি করব বলো, তোমাকে দেখার জন্য মন ছটফট করছিল, তাই আর না পেরে চলে এলাম। জানো তো তীব্রময়ী, আজকের মতো অসহায় আমার কোনো দিনও লাগেনি। তুমি হিনা কতটা অসহায় আমি তা আজ হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তীব্রর কথা শুনে রূপ কি রিয়াকশন দেবে তাই ভুলে গেছে। ভালো করে তীব্রর মুখের দিকে তাকাতেই বুক ধক করে উঠল রূপের। তীব্রর চোখে মুখে অসহায়ত্বের সাথে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিনে কত খাটনি করে মানুষটা তাও রূপের খেয়াল রাখতে ভুলে না। এক নজর দেখার জন্য এত ক্লান্তির মাঝেই ছুটে আসে ওর কাছে। রূপের দৃষ্টি নিজের দিকে স্থির দেখে তীব্র মিহি কণ্ঠে বলে উঠল, এই তীব্রময়ী, কি দেখো? রূপ তীব্রর মুখ হাত বুলালো আলতো আলতো করে। অতপর এক গালে হাত রেখে মুগ্ধ কণ্ঠে বলে উঠল, আপনি এত সুন্দর কেন তীব্র? আপনাকে যত দেখি ততই প্রেম প্রেম অনুভূতির জোয়ারে ভেসে যাই। আমি পাগল হয়ে যাই তীব্র। উন্মাদের মতো আপনাকে কাছে পেতে ইচ্ছে করে। এটা কি বয়সের দোষ নাকি ভালোবাসার তীব্র? আশ্চর্য হয়ে তীব্র তাকিয়ে আছে রূপের দিকে। বুকে ওঠা ভয়াবহ ঝড়টা আজ না থামার পণ করেছে যেন। রূপের প্রতিটি শব্দ চয়ন, বাক্যদয় সবকিছু তীব্রকে জানান দিচ্ছে ভালোবাসার আগমনী বার্তা। যেন তারা বুকের ভিতর গুন গুনিয়ে বলে উঠছে, এই মেয়ে তোর জন্য সত্যি সর্বনাশ তীব্র। তোর ভেতর বাহির সর্বত্র রাজত্ব করা সর্বনাশা নারী তোর তীব্রময়ী, যা তোকে একটু একটু করে ভালোবাসার অনুভূতির অতলে তলিয়ে নিয়ে যাচ্ছে, ডুবে দিচ্ছে তোর অন্তর্গহীনে। তীব্র ঝট করে উঠে পড়ল। বেডে বসে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টায় মেতে উঠল। রূপ নিজেও উঠে বসলো তীব্রর পাশে। তীব্র অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রূপের দিকে তাকালো। রূপ তখনও তীব্রর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপের থেকে চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে তীব্র বলে উঠল, আমার যেতে হবে তীব্রময়ী, না হলে তোমার বাড়ি শুদ্ধ লোক কাল সকালে আমায় শাস্তি দেবে, তাদের আদরের দুলালির ঘুম ভাঙিয়ে ভয় পাওয়ানোর জন্য। প্রথম কথাটা গম্ভীর কণ্ঠে বললেও শেষ কথাটা করুণভাবে বলল, যাতে করে রূপ খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বেডে শুয়ে পড়ল এক সময়। এদিকে তীব্র ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে দেখছে তার বিরহে কি করে মজা নিচ্ছে ওর তীব্রময়ীটা। হায় জ্বালা,
তীব্রর অমন চুপসানো মুখশ্রীর দিকে তাকিয়ে রূপ অনেক কষ্ট হাসি কন্ট্রোল করে বলে উঠল, আপনি তো হাই লেভেলের প্রেম পড়েছেন তীব্র। আমার না বিশ্বাস হচ্ছে না আপনার এত এত পাগলামি। বলেই আবারও হাসতে শুরু করলো। তবে সেটা দীর্ঘ হতে না দিয়েই তীব্র নিজের বিখ্যাত কাজ করে বসে, যার দরুন আপনা আপনি রূপের হাসি গায়েব হয়ে যায়। চোখ বড় বড় করে তীব্রর দিকে তাকিয়ে রয় নির্বিশেষভাবে। 1-2 করে কাটায় কাটা 6 মিনিট পেরোতেই হাঁসফাঁস শুরু করে রূপ। একটু শ্বাস নেওয়ার জন্য তরপাতেই তীব্র ছেড়ে দিল ওকে। নিজের ঠোঁট মুছে বিরক্ত কণ্ঠে বলল, ঠিক করে কিসটাও করতে পারো না, আবার আমি করলেও তিরিং বিরিং করো কই মাছের মতো। রূপ কিছুই বলল না। ওর কেমন যেন লজ্জা লজ্জা আভা ছাড়িয়ে পড়েছে চেহারা জুড়ে। তা দেখে তীব্র উঠে দাঁড়ালো। রূপের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, আমি আসছি তীব্রময়ী, কাল দেখা হচ্ছে কিন্তু। বলেই বেলকনির দিকে এগোতে নিল। তার আগেই রূপ অবাক কণ্ঠে বলে উঠল, আপনি কোন দিকে যাচ্ছেন তীব্র, আর এলেন কি করে? ব্যালকনি দিয়ে। বিস্ময়ে হতবাক রূপকে দেখেই তীব্র বেলকনিতে টপকে চলে গেল। রূপ তখনও অবাক হয়ে তাকিয়ে তীব্রর যাওয়ার দিকে। মিনিটের ব্যবধানে তীব্রর গাড়ি স্টার্টের আওয়াজ কানে আসতেই রূপের ঘোর কাটল। বিড়বিড় করে বলে উঠল, লোকটা সত্যি পাগল, আমার পাগল। বলেই ব্ল্যাশ হতে লাগলো। বেডে শুয়ে পাশের টেডিটা জড়িয়ে কল্পনা রাজ্যে হারিয়ে গেল। কাল আমাদের প্ল্যান মাফিক কাজ করতে হবে মিস্টার সেন, আর দেরি করা ঠিক হবে না। মিস্টার সেন ভাবুক কণ্ঠে বলে উঠল, কিন্তু অভ্র যদি বুঝে যায়? বুঝবে না মিস্টার সেন, আর যদিও বুঝে যাই তবে কি করতে হবে তা তো জানেনি। হ্যাঁ জানি, তা অবশ্যই, কিন্তু আমার মনে হয় না তীব্র কিছু বলেছে অভ্রকে, না হলে ওর মধ্যে ভাবান্তর নেই কোনোই। সব কিছু সহজে ভেবে নেবেন না মিস্টার সেন, অনেক সময় আমাদের একটু ভুলই অনেক ক্ষতি হয়। মিস্টার সেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দেওয়ালে টানানো তীব্রর একের পর এক ছবিতে নজর বুলিয়ে বাঁকা হেসে বললেন, তীব্রের শেষ না দেখে মনে হয় আমি শান্তি পাবো না। তার কারণ বেশ পাকনাপোক্ত হয়েছে। একেই আমার ছেলের সাথে বন্ধুত্ব করে ওকে আমার থেকে দূরে সরালো, আর এখন আবার আমার মেয়েটাকেও আমারই পুরনো শত্রুর বাড়ির বউ করে দিল। বলেই রেগে চেয়ারে লাথি বসালেন। রাগে হিতাহিত জ্ঞান শূন্যের মতো লাগছে ওনার নিজেকে। তা দেখে আগন্তুক ব্যক্তি শান্ত কণ্ঠে বলে উঠলেন, এখন এইসব ভাববেন না, কাল তো আমাদের প্রথম প্ল্যান কাজ করতে চলেছে, সেটাতে ফোকাস করুন। মিস্টার সেন মাথা নেড়ে সায় জানালেন। এরপর দুজনেই নোংরা পরিকল্পনায় মেতে উঠলেন। হোয়াইট স্লিভলেস লং গাউন পরে নিজেকে আয়নায় দেখছে রূপ। হাতে চিকন হোয়াইট ব্রেসলেট, কানে পাথরের ইয়াররিং, ঠোঁটে হালকা নুড লিপস্টিক আর মুখে বেবি পাউডার ব্যাস। এতেই রূপের সৌন্দর্য ফুটে উঠেছে। মিররে নিজেকে দেখে রূপ নিজেই ব্ল্যাশ হচ্ছে। এই ড্রেস আর কসমেটিক্স তীব্র পাঠিয়েছে। আজ কোথায় যেন নিয়ে যাবে বলেছে। কোথায় নিয়ে যাবে তা রূপ জানে না। বলেছে সারপ্রাইজ আছে। রূপ ভেবে পাচ্ছে না কি এমন সারপ্রাইজ যার জন্য এত আয়োজন করে এসব পাঠিয়েছে তীব্র। ও যখন এইসব ভাবনায় বিভোর, ঠিক তখনই কেউ বলে উঠল, আজ রাতটা স্পেশাল, তাই না ননদিনী? বলেই ফাল্গুনি রুমে ঢুকলো। ওর সাথে সাথে ইতি আর রুদ্রাক্ষীও হাসি হাসি মুখ করে ঢুকে বেডে বসলো। এদিকে রূপ হঠাৎ ওদের আগমনে বেশ লজ্জা পেল বোধহয়, তবে সেটা প্রকাশ না করেই চুল ঠিক করতে করতে বলল, তোমাদের তো প্রতি রাতে স্পেশাল হয় নতুন বউ। বলেই ফিক করে হেসে উঠল। ওরা একে অপরের দিকে তাকিয়ে একসাথেই বলল, বেশি পাকা হয়েছিস না, দাঁড়া দেখাচ্ছি। বলেই রূপের দিকে এগোতে গেলেই ফোন বেজে উঠল রূপের। ওরা সেদিকে তাকিয়ে ফোনকারী ব্যক্তির নামটা দেখেই মুখ টিপে হাসতে লাগলো। রূপ ওদের দিকে তাকিয়ে ফোন রিসিভ করে কানে ধরতেই ভেসে এলো তীব্রর গম্ভীর কণ্ঠস্বর, নিচে অপেক্ষা করছি তীব্রময়ী, দ্রুত আসো। বলেই রূপকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল। রূপ ফোনের দিকে একবার তাকিয়ে বেডে বসা ওর দাদার বজ্জাত বউদের দিকে তাকালো। সাথে সাথেই ইতি দাঁত কেলিয়ে বলে উঠল, যাও যাও, অপেক্ষা করছে তো আমার দা ভাই।
আচ্ছা, তোমরা আমায় খ্যাপাচ্ছ কেন বলো তো? আমি কি তোমাদের খ্যাপাই? বলেই ঠোঁট উল্টে ওদের দিকে তাকালো। ওরা আর কী বা বলবে আদরের ননদিনীকে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তীব্র, পরনে ব্ল্যাক টি শার্টের ওপর হোয়াইট কোট আর ব্ল্যাক জিন্স, হাতে সিলভার ওয়াচ। চুলগুলো অন্যান্য দিনের মতো জেল দিয়ে সেট করা নেই আজ, এলোমেলো হয়ে ছড়িয়ে আছে কপাল জুড়ে। পকেটে দু হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ব্যানার্জি হাউসের সামনে, অপেক্ষা প্রিয়সীর। সময় গড়িয়েছে, সবেই 3 মিনিট দেখা মিলল বক্ষস্থলে বসত গড়া তীব্রময়ীর। আনমনেই তীব্র ডান হাত নিজ বক্ষের বাপাশে চলে গেল। নিজ প্রিয়সী হাঁটা থামিয়ে সম্মুখে দাঁড়াতেই তীব্র ঘোর লাগা চোখে নেশালো কণ্ঠে বলে উঠল, তীব্রময়ীর তীব্র রূপে ঘায়েল আজ তার তীব্রতর। তীব্রর নেশালো কণ্ঠে বলা কথাটা শ্রবণ হতেই রূপ মাথা নিচু করে নিল। ঠোঁটের কোণে লাগলো লাজুক হাসির আভাস। তীব্র কিছুই বলল না, আর গাড়ির দরজা খুলে দিতেই রূপ না তাকিয়েই উঠে বসল। তীব্র নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। অচেনা রাস্তায় গাড়ি চলতে দেখে রূপ মিহিকণ্ঠে প্রশ্ন করল, আমরা কোথায় যাচ্ছি তীব্র? তীব্র নিরুত্তর রইল। রূপ আবারও বলে উঠল, বলেন না কেন? তীব্র নাম না জানা কোনো গন্তব্যে? তীব্রর দায়সারাভাবে বলা কথাটা ঠিক মনে ধরল না রূপের, তাই তো মুখ ঘুরিয়ে বাইরের পরিবেশ উপভোগে ব্যস্ত হলো। তীব্র আর চোখে তাকিয়ে মুচকি হেসে গাড়ি চালাতে মনোযোগ দিল। 1 ঘন্টার পথ জার্নি করে তীব্রর গাড়ি থামলো নির্জন নিরিবিলি আধারের ঢাকা পরিবেশে। গাড়ি থামতেই রূপ অবাক চোখে তাকালো বাইরে। কিছুই দেখা যাচ্ছে না বলে তো মনে হয় না, তবে তীব্র কেন এখানে গাড়ি থামালো? ব্যস্ত চোখে তীব্রর দিকে তাকাতেই দেখলো তীব্র গাড়ি থেকে নেমে গেছে ততক্ষণে। এগিয়ে এসে রূপ যেদিকে বসেছে সেদিকে দরজাটা খুলে দিতেই রূপ বেরিয়ে এলো। তীব্র কথা বলার কোনো সুযোগ না দিয়েই ফট করে রূপের পেছনে গিয়ে লাল কাপড়ে চোখ বেঁধে দিল। হতবাক রূপ দ্রুত কণ্ঠে বলে উঠল, চোখ বাঁধছেন কেন? তীব্র উত্তর না দিয়ে রূপের হাত টেনে এগিয়ে যেতে লাগলো আধার ভেদ করে সামনের দিকে। এদিকে রূপ হাজারবার প্রশ্ন করতে ব্যস্ত, অথচ তীব্র শান্ত নিরুত্তর, যেন উত্তর দেওয়ার কোনো তাড়া নেই ওর। কিছু দূর যেতেই রূপের কানে অজানা আওয়াজ বাড়ি খেলো যেন। যত এগোচ্ছে আওয়াজগুলো গুনগুনিয়ে ততই বাড়ছে। ভয় লাগলো রূপের। তীব্রর ধরে রাখা হাতটা খামচে ধরল। কিছু বলবে তার আগেই তীব্র থেমে গেল। থামলো রূপের চলাও। তীব্র হাত ছেড়ে দিয়ে চমকে উঠল রূপ। উত্তেজিত হয়ে যেতেই কানে বাড়ি খেলো শীতল কণ্ঠ, সেই সাথে মন মাতানো স্পর্শ। কানে কানে বলে গেল তীব্র, আলতো করে চোখ খুলবে তীব্রময়ী। তীব্র চোখের বাঁধন খুলে দিতেই রূপ পিটপিট করে তীব্রর কথা মতোই চোখ খুলল। আলগা করে বাঁধার ফলে চোখ খুলে সামনে তাকাতে তেমন অসুবিধা হলো না রূপে। সব স্পষ্ট ভেসে উঠল অক্ষিকোটায়। বিস্ময়ে থ হয়ে গেল রূপ। অবাক চোখে তীব্রর দিকে তাকাতেই তীব্র মৃদু হেসে রূপের কাঁধে হাত দিয়ে বলল, পছন্দ হয়েছে তীব্রময়ী? রূপ কি বলবে ভেবে পাচ্ছে না। ওর সামনে বিশাল জোয়ারের নদী বয়ে চলেছে। ঢেউগুলো পাড়ে আছড়ে পড়ে সশব্দে জানান দিচ্ছে ভালোবাসার। আশেপাশে কিছু ঘন ঝোপঝাড় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অফুরন্ত জোনাকি। আকাশে অবস্থান করছে মস্ত বড় চাঁদ, যার আলোয় আলোকিত চারিধার। ওদের সামনেই কিছু দূরে হোয়াইট টেন্ট করা জায়গায় অবস্থানরত টেবিলে ক্যান্ডেল প্রজ্বলন। রেড পর্দা দ্বারায় চারদিক বেঁধে রাখা। লাল সাদা সংমিশ্রণে অসাধারণ সৌন্দর্য ছড়িয়েছে, যা রূপ বর্ণনা করতে পারল না। অবাক চোখ পর্যবেক্ষণ করছিল যখন, তখনই তীব্র আবারও বলে উঠল, সামনে চলো তীব্রময়ী। বলেই রূপের হাত টেনে নিয়ে যেতে লাগলো সামনে। ওদের যাওয়ার রাস্তাটা লাল গোলাপের পাপড়ি ছড়ানো। সেদিক দিয়েই হেঁটে টেবিলের সামনে দাঁড়ালো ওরা। রূপ টেবিলে তাকাতেই দেখলো শুধু চাইনিজ খাবার। ও আশা করেছিল হয়তো কেক থাকবে, কারণ এমন সারপ্রাইজ আয়োজন করলে সবাই কেক টেন্ট করে। ওর ভাবনার মাঝেই খোলা চুলগুলো সামনে পড়ায় ধ্যান ভেঙে তীব্রর দিকে তাকায়। তীব্র তখন ওর পেছনে কোনো লকেট পরিয়ে দিচ্ছিল। রূপ তাকাতেই চাইলেই তীব্র হালকা স্বরে বলল, 2 মিনিট তীব্রময়ী, কাজটা হয়ে গেলে একেবারে দেখো। রূপ সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তীব্র নিজ কাজ সেরে রূপের কাঁধে হাত দিয়ে মাথায় আলতো চুমু খেল। রূপ কেঁপে উঠতে মিহি স্বরে বলল,
এবার দেখো। বলেই সামনে এসে দাঁড়ালো। রূপের হাত ধরে সাইডে রাখা বড় মিররের সামনে এনে দাঁড় করালো। নিজে রূপের কাঁধে 2 হাত রেখে ওর পেছনে দাঁড়ালো। মিররে চোখ যেতেই রূপ সর্বপ্রথম তীব্রর দিকে তাকালো, যে কিনা শান্ত চোখে মিররে ওর দিকেই তাকিয়ে আছে। রূপ এবার গলার দিকে তাকালো, সাথে সাথেই আকাশ থেকে পড়লো যেন। গলায় হাত দিয়ে দ্রুত তীব্রর দিকে ফিরে অস্থির কণ্ঠে বলল, এটা আপনি কোথায় পেলেন তীব্র? এই লকেটটা তো আমার ফ্যামিলির দেয়া উপহার, যা সবসময় আমার গলায় থাকতো, কিন্তু হঠাৎ কি করে যেন হারিয়ে যায়। অনেক খুঁজেও পাইনি কোনো সন্ধান। বলেই তীব্রর দিকে তাকালো। তীব্র আড়ালে মৃদু হাসলো, যা রূপের চোখে দৃশ্যমান হলো না। পেয়েছিলাম এক সময়, আজ ফেরত দিলাম। বলেই হাঁটু গেঁথে বসলো রূপের সামনে। রূপ বিস্মিত, অবাক প্রবণ। একের পর এক চমকে সে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। ওর অবাকের মাঝেই ওর হৃদ রাজ্যের সম্রাট প্রেম কণ্ঠে বলতে শুরু করলো প্রেমের বাণী। আমার আধারের হৃদয় স্পর্শী, হঠাৎ করেই মেঘের মতো উড়ে এসে আমার হৃদয়ে বসত গড়ে নিলে। যেই আমিটা নারীদের থেকে সর্বদা দূরত্ব রেখে চলতাম, সেই আমিটাই আজ তোমার কাছে কাছাকাছি থাকার জন্য উন্মাদ হয়ে উঠি। চাই তোমার সান্নিধ্য। তুমি হিনা নিজেকে পাগল পাগল লাগে। এই যে এত কাছে আমার আছো, তবুও মনে হয় অনেক দূরে তোমার অবস্থান। জানো তো তীব্রময়ী, আমার না তোমাকে হৃদয়ে লুকিয়ে রাখতে ইচ্ছে করে খুব, যেন শুধুই আমি দেখি তোমায়, আর কেউ যাতে না দেখে। আচ্ছা, এই অদ্ভুত ইচ্ছেগুলোর নাম কি দেওয়া যায় বলো তো? নেশা না আসক্তি? আবেগ না পাগলামি? প্রেম নাকি ভালোবাসা? ঝড় উঠল রূপের হৃদয়ে। শেষ একটা শব্দ কানে পৌঁছতেই সারা শরীর জুড়ে শিহরণ জাগলো যেন। আজ এই রাতে এই অজানা স্থানে তীব্রর বলার কথায় মন টেঁচে উঠল। বহু কাঙ্ক্ষিত শব্দদয় হৃদয়ে তুমুল মিছিল চালানো। পরক্ষণেই থমকালো তীব্র পরবর্তী কথায়। ভালোবাসি তীব্রময়ী, নিজের সবটা দিয়ে ভালোবাসি। হবে আমার আধারের সঙ্গী, আমার বেঁচে থাকার অন্যতম কারণ হবে কি? বলেই ডায়মন্ড রিং বাড়িয়ে দিল রূপের দিকে। আনন্দে আত্মহারা রূপ সময় নিল না একটুও। দ্রুত মাথা নাড়িয়ে নিজের সম্মতি প্রকাশ করে হাত বাড়িয়ে দিল তীব্রর দিকে। তীব্র হাসি মুখে বাড়ানো হাতে অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। উঠে দাঁড়াতেই ঝাপটে ধরল রূপ। তীব্রর বুকে মাথা রেখে আড়াল করতে চাইল নিজের সুখের অশ্রুগুলো। তীব্র নিজেও দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করল প্রিয়সীকে। এভাবেই কাটল সুন্দর কিছু মুহূর্ত। রূপ তীব্রর প্রেমের সাক্ষী অজানা স্থান, যা নারী বিদ্বেষী বলিষ্ঠ রহস্যময় মানবের ভালোবাসা প্রকাশের মুহূর্তগুলো আড়ালে লুকিয়ে রাখল নদীর জোয়ারের শব্দ, জোনাকির ডাক, রাতের আধারেরা। নিরিবিলি পরিবেশে ঘাসের উপর শুয়ে আছে তীব্র। ওর বক্ষ পাজরে রূপের অবস্থান। দুজনেরই পায়ে নদীর শীতল জল স্পর্শ করছে। কোনো ঘাট না থাকায় সমতল স্থান, সেখানেই ওরা শুয়ে আছে। তীব্র এক হাতে রূপকে জড়িয়ে ধরেছে, আরেক হাত মাথার নিচে রাখা। চোখ বুঝে শুয়ে অনুভব করছে রূপকে। রূপের দৃষ্টি স্থির দূর আকাশের মাঝে থালার মতো রূপলি চাঁদটার দিকে। চাঁদের গায়ে ক্ষণে ক্ষণে কালো মেঘরাশি এসে চাঁদের আলো কিছুটা ফিকে করে দিচ্ছে। মেঘ সরে যেতেই আবারও আলোয় আলোকিত হচ্ছে চারপাশ। এসবই প্রিয় পুরুষের বুকে শুয়ে উপভোগ করছে রূপ। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর তীব্র চোখ খুলে বুকে থাকা নারীটির দিকে তাকালো। কি সুন্দর নিশ্চিন্তে শুয়ে আছে ওর তীব্রময়ীটা। মৃদু হাসল তীব্র। আলতো হাতে রূপের কপালে পড়া চুলগুলো সরিয়ে দিতে দিতে প্রশ্ন করল, ওভাবে ওদিকে কি দেখছো তীব্রময়ী? রূপ মাথা তুলে তাকালো তীব্রর দিকে, আবার মাথা নামিয়ে আলতো হাতে তীব্রর বুকে আঁকিবুকি করতে করতে আদুরে গলায় বলল, আজকের চাঁদটা খুব সুন্দর তীব্র। আমার বুকে থাকা চাঁদটা আরো সুন্দর। কি তীব্রর পাল্টা প্রশ্নে রূপ নীরব রইল। ওর লজ্জা লাগে, খুব লজ্জা লাগে এই সুপুরুষটাকে। পুরুষটির ভয়ঙ্কর প্রেম বাণীতে লজ্জা লাগে রূপের। মোট কথা, এই পুরুষ কাছে থাকলে লজ্জায় আড়ষ্ট থাকে, আর দূরত্ব বাড়ালে মরণদশা হয়। তাই তো বেশিরভাগ নীরবতাই বেছে নেয়। রূপের নীরবতায় তীব্র অতিষ্ঠ হলো যেন। তাই তো দ্রুত রূপের গালে হাত রেখে বলল, কি এত ভাবছো তীব্রময়ী? সারাক্ষণ এমন নীরব থাকো কেন আমার কাছে থাকলে? তীব্র স্পর্শ মাতাল সুখ খুঁজে পেল রূপ। চোখ বন্ধ রেখেই সেই স্পর্শের অনুভব বলে উঠল,
হুম, আমি আপনাকে অনুভব করতে চাই তীব্র, তাই এই নীরবতা বেছে নিই। সে না হয় বুঝলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর কোথায়? কোনো প্রশ্ন তীব্র? তীব্র হাসল সামান্য। রূপের গালে রাখা হাতটা আস্তে আস্তে গলায় নামতে নামতে বলল, অনুভূতি প্রকাশের প্রবল সুখের মুহূর্ত যেই শব্দে লুকিয়ে থাকে, এই শব্দ আজ আমার থেকে শোনার পর তোমার সুখ রাজ্যের খোঁজে চোখে জল এসেছিল, সেই অনুভূতির সাক্ষী হতে চাই আমি তীব্রময়ী। তীব্রর বলা কথাগুলো মনে খুব ভালো করেই বুঝল রূপ। তবে ওর মন বলছে না ভালোবাসি, শব্দের মতো মধুর বাক্যটা। মনে অনেক না জানা রহস্য আছে, যার জন্য অস্থির লাগছে ওর। প্রকাশ করতে বাধা ঠেকছে যেন, তাই তো নিশ্চুপ হয়ে মাথা নামিয়ে রেখেছে। ভালোবাসা প্রকাশ না করলেও অপ্রকাশ্যে আমি বুঝে নেব তীব্রময়ী, যদি তুমি আমার আধারে হৃদয়স্পর্শী রূপের প্রণয়ানুভূতির একান্ত রোশনাই হয়ে থেকে যাও। প্রিয় মানুষের কথার বানে যেন চিত্তে আঘাত হানল রূপের। এই পুরুষের বর্ণনা নেই ওর কাছে, সত্যিই নেই। কোথায় রাখবে এই পুরুষকেও? ওর যে বড্ড ভয় হয় হারিয়ে ফেলার। ওর হৃদয় জুড়ে একটা কথাই প্রার্থনা করে যায় ঈশ্বরের কাছে, কোনো রকম আলোড়ন না আসুক ওদের প্রণয় দ্বীপে। এই পুরুষটি একান্তই ওর হয়ে থাকুক আজীবন। ভাবুক কণ্ঠে এই আনমনে বলে উঠল রূপ। আপনি আমার প্রণয়ে ঠিক কবে থেকে আবদ্ধ তীব্রতর? রূপের কথায় রহস্যের হাসি খেলে গেল তীব্র ঠোঁট জুড়ে। বরাবরের মতোই আড়ালে আবডালে রইল সে হাসি। চিত্ত চিরে বেরিয়ে এলো রহস্যময় শব্দদল। তুমি যদি জানতে এই প্রণয়ের সূচনা, তবে নির্ঘাত প্রণয় অনুভূতির কর্যে হারিয়ে যেতে তীব্রময়ী। তাই তোমার কাছে আজীবন তাও অজানা থাকবে রহস্যের দুনিয়ায়। তুমি কখনো জানবে না এই বিরল প্রণয় কাহিনী। কি হলো তীব্র, বলছেন না কেন? রূপের কথায় ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো তীব্র। তাকালো পূর্ণ দৃষ্টিতে প্রিয়সীর পানে। শুভ্র বালিকার ন্যায় প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে শান্ত হয়ে ওর দিকে তাকিয়ে থাকা ওর তীব্রময়ীটা হঠাৎই কোমরে জড়িয়ে রাখা হাতটা দৃঢ় করে টেনে নিল ওর সম্মুখে। রূপ আকস্মিক কাজে ভরকে গিয়ে তীব্রর দিকে তাকাতেই দুই জোড়া ওষ্ঠের মিলন ঘটল মুহূর্তেই। নেশাক্ত তীব্র রূপকেও ক্ষণে ক্ষণে বেসামাল করতে ব্যস্ত হয়ে পড়ল। রূপ বাধা দিল না। এই প্রিয় মুহূর্তে স্বামী নামক প্রিয় পুরুষের স্পর্শে রাঙালো নিজেকে। প্রেম প্রেম মুহূর্ত কাটালো দুজন মিলে। এই অজানা জঙ্গল, নদীর কলকল ধ্বনি, আকাশের আলো, আধারির মাঝে খেলা করা চাঁদ সাক্ষী রইল তীব্র রূপের রহস্যে মোড়ানো প্রেমের। ভার্সিটিতে এসেই ক্যাম্পাসে বৈঠক বসেছে বন্ধু মহলের সদস্যদের। আজ অনেক দিন পর সব একসাথে মিলিত হয়েছে। তবে পেখম মিসিং। মৃন্ময় আর পেখম আবারও ব্যাক করেছে লন্ডন। ওদের অবস্থান সেখানেই, তাই আজ এখানে 5 পূর্তি বসে আছে। ওদের আলোচনার মূল বিষয়বস্তু মেঘ মুন। অনেকদিন ধরে রূপ লক্ষ্য করছে মেঘ আর মুনের মাঝে বড়সড় দূরত্ব বেড়েছে। ও ভেবেই নিয়েছে এই নিয়ে তীব্রর সাথে কথা বলবে, কিন্তু তার আগেই মুন আজ জানালো মেঘের সাথে নাকি প্রণয় বিচ্ছেদ ঘটেছে। এই কথা শোনার পরই আজ বড়সড় বৈঠক বসেছে ক্যাম্পাসে। বিষণ্ণ মুনের দিকে তাকিয়ে রূপ কর্কশ কণ্ঠে বলে উঠল, বুঝিস না কেন পুরোটা? রূপের কথায় ছলছল চোখে তাকালো মুন। বলল না কিছুই, মাথা নামিয়ে নীরব রইল। এতে যেন বাকিরাও ক্ষেপে গেল। ঈশান খপ করে মুনের হাত চেপে ধরে বলে উঠল, এক মন সব কিছুতে ধৈর্য থাকে, তাই আমাদের অধৈর্য করিস না। মুন ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে বলে উঠল, আমি তো বলিনি আমাকে জিজ্ঞেস করে তোরা অধৈর্য হয়ে যা। আমি যখন বলতে চাইছি না তখন কেন আমায় জোর করছিস? বল কেন করছিস? ওর কথা শেষ হয়েই সবাই অবাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরপরেই মাথা নামিয়ে নিল। ঈশান মলিন হেসে অপরাধী কণ্ঠে বলে উঠল, শরীরে তোর ব্যক্তিগত বিষয়ে জানতে চেয়ে তোকে বিরক্ত করার জন্য আর কখনো জিজ্ঞাসা করব না। বলেই চুপ হয়ে গেল। মুন নিজেও অবাক হলো নিজের ব্যবহারে। ও খুব ভালো করেই বুঝলো ওর কথায় ঠিক কতটা কষ্ট পেয়েছে ওর বন্ধুমহল। ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলতে শুরু করলো, আমি তো চেয়েছিলাম আমার প্রেম দিয়ে মেঘকে আগলে রাখতে, কিন্তু কিন্তু ও তো চাইলো না। একটু ভুল বোঝাবুঝির কারণে এই আমিটাকে দূরে সরিয়ে দিল। কি সুন্দর অন্য কারোর হাত ধরে বলে উঠল আমাকে চাই না ও। জানিস আমার না মরে যেতে ইচ্ছে হচ্ছিল সেদিন। ওকে অন্য মেয়ে ছুঁয়েছে, হাতে হাত রেখেছে, একসাথে হেঁটেছে আমারই চোখের সামনে, অথচ আমি শুধু দেখে গেলাম। এছাড়া আর কি করা ছিল বলতো? এই আমি খুব খারাপ তাই না বল? তাই তো মেঘও ছেড়ে চলে গেল।
এখন তো তোরাও ছেড়ে যাবি বল? আমি অনেক খারাপ, কেউ থাকে না আমার সাথে, কেউ না। কথা শেষ হওয়ার আগেই চার বন্ধু মিলে জাপটে ধরল মনকে। রূপ নিজেও কেঁদে ফেলেছে। ওর চোখে ভাসছে তীব্র ভুল বুঝে দূরে সরানোর দিনগুলো। কি বিভৎসভাবে দিন পার করেছিল ও। ভাবতেই গলা শুকিয়ে আসছে। তাহলে মন কি করে থাকবে? যেখানে রূপ তীব্রর হাত অন্য কেউ ধরেছিল বলেই পাগলামির শেষ রাখেনি, সেখানে মেঘ তো পুরোটাই অন্য কারো হয়ে গেছে। রূপ আর ভাবতে পারল না, জাপটে জড়িয়ে ধরে বলে উঠল, আমরা মেঘদার সাথে কথা বলবো মুন, চিন্তা করিস না, প্রয়োজনে তীব্রর সাথে কথা বলে সবটা মিটমাট করে নিব। রূপের কথা শেষ হতেই নীল জোর গলায় বলল, আর যদি না থাকে তো তোকে সবচেয়ে ভালো ছেলে দেখে বিয়ে দেব, একদম কাঁদবি না। ঋদ্ধি ওদের ছেড়ে দৃঢ় গলায় বলে উঠল, ভুল বোঝাবুঝি হয়েছে, এতেই এত আপসেট হওয়ার কিছু নেই। না মানলে এক গাদা খাবারের টিট নিয়ে ফকির করে দেব, তবে বুঝবে আমাদের বান্ধবীকে সেকা দেওয়ার মজা। চিন্তা নেই দোস্ত। সবাই সোজা হয়ে বসতেই ঈশান বলল, আমি কতটুকু বকা দিল না, মন তার থেকে 10 গুণ বেশি বকবো মেঘ নামক ফেক মানুষকে। বলেই হেসে দিল। ওর সাথে বাকিরাও মলিন হাসল। মন মনে মনে বলে উঠল, তোরা বুঝবি না রে, আমি জানি মেঘ কেমন, অন্তত এতদিন ভালোই চিনেছি। ও আর ফিরবে না আমার কাছে, কোনো দিনও না। সময় গড়িয়ে কেটেছে 1 সপ্তাহ। সময়ের পরিবর্তনে জগতেরও কিছু পরিবর্তন ঘটেছে। রূপ বিষণ্ণ মনে বসে আছে তীব্রর সামনে। তবে আজ আর মুগ্ধ দৃষ্টিতে ওকে দেখছে না তীব্র। ও এক মনে বাইরের দিকে দৃষ্টি রেখে তাকিয়ে আছে। রূপ অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তীব্রর মনোভাব বোঝার, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ। হাল ছেড়ে দিল ও। নীরবতা দূরে ঠেলে বলে উঠল, আপনি মেঘদাকে মেরেছেন কেন তীব্র? রূপের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তীব্র। পরক্ষণেই কঠিন গলায় বলে উঠল, বিশ্বাসঘাতকতা আমার সবচেয়ে অপছন্দের কাজ তীব্রময়ী। সেটা যদি নিজের বন্ধু করে থাকে তাতেও কোনো ছাড় নেই। রূপ অবাক চোখে তাকালো। মেঘ তীব্রর সাথে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু কেন? রূপ জিজ্ঞেস করার আগেই তীব্র বলতে শুরু করলো, তোমাদের সাথে যেদিন প্রথম দেখা হয় রেস্টুরেন্টে, সেদিনই আমি বুঝেছিলাম মেঘের কার্যকলাপ দেখে ও মনকে পটাতে চাইছে। তাই আমি ওকে আগেই সাবধান করেছিলাম যাতে মনকে কষ্ট না দেয়। ও কিছু না বলেই শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। মন প্রথমে ওকে পাত্তা না দিলেও পরবর্তীতে যখন ভালোবেসে ফেলে, ঠিক তখনই মেঘ নিজের পুরনো অভ্যাস শুরু করলো। মেঘ একসাথে অনেক মেয়ের সাথে রিলেশনে থাকতো। সব মেয়েরাই ওর মতোই টাইম পাস করতো, তাই কোনো ব্যাপার ছিল না। কিন্তু মন তো আলাদা ছিল। এটা বোঝার পরেও কেন ওর সাথে এমন করলো মেঘ? কাল যখন ওকে জিজ্ঞেস করলাম তখন চুপ করেই শুধু শুনে গেল, যার ফলে রাগ কন্ট্রোল করতে না পেরে চর মেরেছি। এতে আমি দোষের কিছুই করিনি, ওর শাস্তিটুকুই দিয়েছি ওকে। বলেই থামলো তীব্র। তবে ও যে মনে মনে কষ্ট পেয়েছে তা ওর কথার দ্বারাই বুঝে নিল রূপ। মেঘের উপর রাগ হলো হঠাৎ করে। কিভাবে পারলো এমন করতে? তীব্রর দিকে তাকিয়ে রূপ ক্ষীণ গলায় বলে উঠল, বলো। মেঘদার সাথে আমি কথা বলবো। লাভ হবে না তীব্রময়ী, আগে ওকে বুঝতে দাও ও যেটা করেছে সেটা ভুল করেছে, মনের সাথে প্রতারণা করেছে। তাহলে দেখবে নিজেই ক্ষমা চাইবে মনের কাছে। আর যদি না বুঝে তবে ও কখনোই মনের জন্য পারফেক্ট নয়। তীব্রর কথা শেষ হতেই কেঁদে উঠল রূপ। অস্থির হলো তীব্র। স্থান কাল ভুলে দ্রুত রূপকে জড়িয়ে নিতেই রূপ ভাঙা গলায় বলে উঠল, মন খুব কষ্ট পেয়েছে তীব্র, ও নিজেকে সামলাতেই পারছে না। ইতিমধ্যে রুড বিহেভ করছে সবার সাথে, পরক্ষণে নিজেই কেঁদে ফেলছে। ও পাগল হয়ে যাচ্ছে তীব্র, মানসিক যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। তীব্র শক্ত করে বুকে চেপে রাখলো রূপকে। ওর নিজেরই ঘৃণা হচ্ছে মেঘের উপর। কিভাবে পারলো এমন করতে? জেনে শুনে একটা মেয়েকে ঠকালো, তাও এমন বাজেভাবে। অস্থির হয়ে রুম জুড়ে পায়চারি করছে মেঘ। এখনো গালে 5 আঙ্গুলের ছাপ বসে আছে, এতে ওর মাথা ব্যথা নেই। ওর অস্থিরতা মনকে ঘিরে। এই এত বছর থেকে এত মেয়ের সাথে রিলেশনে ছিল, কই তখন তো কোনোদিন কোনো মেয়ের জন্য এত অস্থিরতা সৃষ্টি হয়নি ওর মনে। তবে আজ কেন? প্রায় মাস হতে চলল মুনের সাথে ব্রেকআপ হয়েছে, কিন্তু এখনও ও নিজের অস্থিরতা কাটাতে পারছে না, আর না পারছে অস্থিরতার কারণ বুঝতে।
অবশেষে হতাশ হয়ে বেডে বসে পড়ল। দু হাতে মাথা চেপে বিড়বিড় করে বলে উঠল, কেন এমন হচ্ছে? এমন অস্থির কেন লাগছে? কই, কখনো তো এমন হয়নি, তবে আজ কেন? তবে কি আমি মনকে ভালোবেসে ফেলেছি? কথাটা বলেই অবাক হয়ে গেল মেঘ নিজেই। দ্রুত চুল টেনে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলে উঠল, না না, কিছুতেই না। আমি তো শুধু টাইম পাস করেছি ওর সাথে, না ওকে কখনো ছুঁয়েছি, আর না ভালোবাসি বলেছি। এটা কখনোই ভালোবাসা হতে পারে না। তবে কিসের এই অস্থিরতা? হ্যাঁ, পেয়েছি। মনের মতো নরম মেয়ের সাথে এমন করার কারণেই আমার অস্থিরতা অনুভব হচ্ছে। তাই হবে, তাছাড়া আর তো কোনো কারণ নেই। আমি কালই মনের কাছে ক্ষমা চেয়ে নেব, তাহলেই তো আমার অস্থিরতা কেটে যাবে। এইসব বলেই নিজেকে সান্ত্বনা দিয়ে বেডে গা এলিয়ে দিল মেঘ। অথচ বুঝতেই পারল না ওর মনের এই অজানা অস্থিরতা কিসের ইঙ্গিত দিয়ে গেল। অচেনা অজ্ঞাত একসাথে দাঁড়িয়ে আছে অভ্র। ওর চোখ বাঁধা, না দেখেও খুব ভালো করে বুঝতে পারছে এটা কোনো জঙ্গল হবে, কারণ চারপাশে প্রচুর পশু পাখির ডাক শোনা যাচ্ছে। তার উপর বাতাসের বেগের কারণে গাছের পাতার আওয়াজে অন্যরকম এক ছন্দ সৃষ্টি হয়েছে। ওকে কে বা কারা নিয়ে এসেছে তা জানা নেই ওর, তবে ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান, যেন আগে থেকেই কোনো আগাম পূর্বাভাস দেয়া আছে ওর নিকট। এইসব ভাবনার মাঝেই কয়েক জোড়া জুতার আওয়াজ বুঝলো কেউ আসছে ওর দিকে। জুতোর আওয়াজগুলো কাছাকাছি হতেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো অভ্রর কানে। কেমন আছো বাবাই? সাথে সাথেই চোখ বুঝে নিল অভ্র। ওর মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই কি চলছে ওর মনে। অভ্র ও চোখের বাঁধন খুলে দিল কেউ। মুহূর্তেই চোখ মেলে তাকালো অভ্র। কিছুটা ঝাপসা এলো এতক্ষণ চোখ বেঁধে রাখার ফলে, কিন্তু পরক্ষণেই পরিষ্কার দেখতে পেতেই এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। কি দেখছো বাবুই? এতদিন পর বাবাকে দেখেও কাছে আসবে না? তুমি এভাবে আমায় নিয়ে এলে কেন বাবা? আমায় বললেই তো চলে আসতাম আমি। কারণ মিস্টার সেন সবসময় আনকোরা কাজ করতে পছন্দ করে। তাছাড়া তোমায় একটু চমকে দেওয়া ছিল। বলেই মিস্টার সেন নিজেই এগিয়ে গেল অভ্রকে জড়িয়ে ধরলেন। অভ্র চোখ মুখ শক্ত করে শুধু সময়ের অপেক্ষায় রইল। কিছু সময় পেরোতেই মিস্টার সেন অভ্রকে ছেড়ে বলে উঠলেন, এখানে আর কতক্ষণ থাকবে? ভেতরে চলো। কোথায় যাব? এখানে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দেখবে, আগে চলো আমার সাথে। বলেই ভেতরে নিয়ে গেল অভ্রকে। ওদের পিছনে পিছন কয়েকজন গার্ড যেতে লাগলো। সবগুলোই মিস্টার সেনের গার্ড। ভেতরে যেতেই ঝট করে দাঁড়িয়ে গেল অভ্র। ওর দাঁড়ানো দেখে মিস্টার সেনও দাঁড়িয়ে অভ্র দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখলেন অভ্র দেওয়ালে আটকানো তীব্র টুকরো ছবির দিকে তাকিয়ে আছে। তাই তিনি হালকা হেসে বলে উঠলেন, প্রতিক্ষণের কার্যকলাপ জানা থাকলে আঘাত করতে সুবিধা হয় বাবাই। অভ্র সূক্ষ্ম দৃষ্টিতে সবটা পরখ করে নিল। কোথায় কিভাবে তীব্র পাপীদের শাস্তি দেয়, কিভাবে ওদের গুম করে সবকিছুর হদিশ আছে এই বদ্ধ রুমের ভিতরে। যেন একটা জায়গা কাগজের দ্বারায় তীব্রকে ধ্বংস করায় দুনিয়া গড়ে রেখেছে এত বছর ধরে মিস্টার সেন। ওই ভাবনার মাঝেই মিস্টার সেন বলে উঠলেন, বসো অভ্র, প্রায় 9 বছর পর তোমার সাথে দেখা। তুমি বুঝি আমাকে দেখার জন্য মুখিয়েছিলে? অভ্রর এহেন কথায় হকচকিয়ে গেল মিস্টার সেন। তবে কি তীব্র সত্যি এই অভ্রকে সবটা বলে দিয়েছে নাকি? না হলে অভ্র এভাবে বলছে কেন? যদি বলে দেয় তাহলে তো ওনার কথা আর কিছুই বাকি থাকবে না। তাই তিনি আমতা আমতা করে বলে উঠলেন, মানে কি বলতে চাচ্ছ তুমি অভ্র? আরে বাবা, এত ভয় কেন পাচ্ছ বলো তো? আমি তো জাস্ট বললাম। তাছাড়া তীব্রকে ধ্বংস করার জন্য তো সাহস দরকার। এত ভয় পেলে চলবে নাকি? মিস্টার সেন ভাবুক হয়ে পড়লেন। অভ্রর কথায় যেন মিথ্যে আছে বলে তো ওনার মনে হচ্ছে না। তাহলে সত্যি অভ্র চায় তীব্রর ধ্বংস? কথাটা ভেবে হাসি ফুটল ওনার ঠোঁটে। তিনি অভ্রকে বসতে দিয়ে বলতে শুরু করলেন একের পর এক প্ল্যান, যা এক লহমায় তীব্রর ধ্বংস নিশ্চিত। আকস্মিক কথায় ভাটা পড়ে আনন্দরত আড্ডা। অপার্থিব অতীতের খানিক কথা শুনেই উদ্বিগ্নতা ছড়িয়ে পড়ে সবার মধ্যে। বাকিটুকু জানার অধীর আগ্রহ দেখা দেয় রুমের প্রতিটি মানুষের ভিতর। ব্যানার্জি হাউসের ড্রয়িং রুমে সন্ধ্যা লগ্নে আড্ডায় বসেছে সব ইয়ংরা। আজ রবিবার হয় সবারই প্রায় ছুটির দিন।
রোশন আজ দুপুরেই বাড়ি ফিরেছে মিটিং সেরে। এরপর আর কোনো কাজ ছিল না ওর। রনও নিজেও আজ সারাদিন বাড়িতেই কাজ সেরেছে। রোহান বিয়ের পরপরেই ভার্সিটি পড়ার পাশাপাশি রিমন ব্যানার্জির ব্যবসাও হাল ধরেছে। যদিও এটা রোশনের করার কথা ছিল, কিন্তু রোশন নিজেই নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছে, তাই বর্তমানে রোহানই ব্যবসা সামলাচ্ছে। ওরা সবাই আজ সন্ধ্যায় গল্পের আসর জমিয়েছে। রুদ্রাক্ষী আর ইতি কিচেন থেকে ঝাল ঝাল ফিশ ফ্রাই বানিয়ে নিজেরাও যোগ দিয়েছে আড্ডায়। ফাল্গুনির সামনেই সেকেন্ড সেমিস্টার এক্সাম, তাই ওকে বেশি রান্নার আশেপাশেও আসতে দেয় না রুদ্রাক্ষী আর ইতি। ওদের সবার মাঝেই রূপকে এক প্রকার জোর করেই এনেছে সবাই। ও বর্তমানে মনের অবস্থার জন্য ভীষণ আপসেট, তবুও ওদের জোড়াজড়িতেই আসতেই হলো। আড্ডা যখন বেশ জমে উঠেছে, তখনই তীব্রকে নিয়ে কথা শুরু হলো। ইতির থেকেই সবাই টুকটাক শুনছিল। হঠাৎ ইতি বলে বসে, তীব্রদা আর দা ভাই ছোটবেলা থেকেই দুজন দুজনের জানে জিগার বন্ধু ছিল, কিন্তু হঠাৎই কিভাবে যেন সেটার ফাটল ধরে পুরোপুরি ছিন্ন হয়ে যায়। আর তারপর থেকেই দুজনের আকাশ সমান দূরত্ব থাকে, সাথে তো একে অপরের শত্রুও হয়ে উঠেছিল। এই কথা শুনেই সবাই ঝেঁকে ধরে এদিকে, বাকিটা শুনতে চায় ওরা। এদিকে রূপের মনে জমে থাকা রহস্যের জালটা হঠাৎই উঠে আসে ভেতর থেকে। ও খেয়াল করে দেখছিল তীব্র আর অভ্রর নীরব যুদ্ধ। জানার ইচ্ছে থাকলেও জানা হয়ে ওঠেনি। ওর জানার ইচ্ছে হলো প্রাপ্তবয়স্ক দুজন পুরুষ কি নিয়েই এত বড় দেওয়াল তৈরি করলো নিজেদের মাঝে, আর হঠাৎ করেই আবার ভাঙলো কি করে তা। রূপ ইতির দিকে তাকিয়ে হালকা স্বরে বলে ওঠে, বলো না বৌমনি, কি করে ওদের দ্বন্দ্ব সৃষ্টি হলো, আবার জোড়াও লেগে গেল কি করে? এতক্ষণ তো চুপ করেছিলি, যে না তীব্র নাম উঠল অমনি বুক দরপড়িয়ে জানতে ইচ্ছে হলো বুঝি। রোহান ব্যঙ্গ করে কথাটা বলতেই হেসে উঠল সবাই। রূপ আজ কিছু বলছে না, আর না রেগে গেল। সবাই সেটা লক্ষ্য করতেই হাসি থামিয়ে দিল। ইতি রূপের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, ভাঙার কারণ ঠিক জানি না, তবে জোড়া লাগার কারণটা হয়তো আমার বিয়ে। কারণ ওই দিন তীব্রদা দা ভাইকে নিয়ে এসেছিল যখন, তখন নিশ্চয়ই কথা বলে সবটা মিটমাট করে নিয়েছে। আর ওরা দুজন এখন এবার জানের জিগার দোস্ত হয়ে উঠেছে। কথাটা কানে আসতেই সবাই তাকালো দরজার দিকে। অবাক হলো বটে। তীব্র আর অভ্র দাঁড়িয়ে আছে। ইতি ওদের দেখেই দৌড়ে জড়িয়ে ধরল। তীব্র আলতো করে ইতিকে জড়িয়ে ধরে তাকালো রূপের দিকে। রূপ তীব্রের দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই তীব্র চোখ মারল ওকে। রূপ হালকা হেসে মাথা ঘুরিয়ে দিল। ইতি উৎসাহিত কণ্ঠে বলে উঠল, তোমরা আসবে যে বলে আসবে না? তাহলে কি বাড়ি তালা মারিয়ে অন্য কোথাও চলে যেতেছিস নাকি? আচ্ছা দা ভাই সবসময় বাঁকা কথা বলবে না, আমি তো বাদ দিয়ে দিই, আমরা একটু রণ এর সাথে কথা বলতে এসেছি। অভ্র কথাটা বলেই তীব্রর দিকে একবার তাকিয়ে রণয়ের দিকে তাকালো। ইশারায় সারল কিছু কথোপকথন। অতঃপর তিনজনেই উঠে এগোলো রণয়ের রুমের দিকে। তীব্র যাওয়ার আগে রূপের দিকে তাকিয়ে ইশারায় বলে গেল, ভালোবাসি। রূপও সামান্য হাসলো। ওরা যেতেই রোশন আর রোহানও ব্যস্ত পায়ে উঠে গেল। এগোলো সেদিকেই। সবটাই রূপ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। ও প্রায় দিনই দেখে তীব্র আর রণ বেশ গভীর সমালোচনায় মত্ত থাকে। এতদিন বিষয়টা ততটা আমলে না নিলেও বর্তমানে বেশ ভাবাচ্ছে ওকে। এসব কি বলছো অভ্র? এমন কিছু করলে তো উপর মহল জেনে যাবে। যার দরুন বড় বড় নেতা মন্ত্রী চড় হবে তীব্রর উপর। রোশন কথাটা বলতেই অভ্র তাকালো তীব্রর দিকে, যে কিনা শান্ত ভঙ্গিতে থুতনিতে দুহাতের ভর দিয়ে সিঙ্গেল সোফায় বসে আছে। গভীরভাবে কিছু ভাবছে তীব্র, তা উপস্থিত সবাই খুব ভালো করেই বুঝতে পারছে। অভ্র শান্ত কণ্ঠে বলে উঠল, মিস্টার সেন বর্তমানে যা ভেবে রেখেছে তার সবটাই করবে, আর এটা মানে যা দাঁড়াচ্ছে তাতে করে তীব্র ধ্বংস নিশ্চিত। সবাই চিন্তিত হয়ে তাকালো তীব্রর দিকে। তীব্র তখনও নিশ্চুপ। রোহান এবার অধৈর্য হয়ে বলল, মিস্টার তীব্র আপনি চুপ করে আছেন কেন? যা করার তাড়াতাড়ি করুন, না হলে। বাকি কথা বলার আগেই তীব্র বলে উঠল, উনি যা করতে চাইছে তা থামানোর চেষ্টা করে লাভ নেই। ওরা অবাক হয়ে তাকালো। অভ্র বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি বলছিসটা কি তীব্র? তুই বুঝতে পারছিস এর ফল কি হতে পারে? আমি সবটাই বুঝতে পারছি অভ্র।
আর এটাও ডিসাইড করেছি মিস্টার সেন একা নয়, ওনার সাথে আরও কেউ আছে। সবাই সমস্বরে বলে উঠল। হোয়াট? তীব্র উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়েস, এখন যদি আমরা ওনার কিছু করি তাহলে সেই অজ্ঞাত ব্যক্তি নিজেই সবটা লিঙ্ক করে দেবে। এতে লাভটা ওদেরই হবে, বুঝতে পারছো? তীব্রর কথা শেষ হতেই রণব ভাবুক কণ্ঠে বলে উঠল, কিন্তু কে করেছে এইসব, আর কেনই বা করেছে? তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলে উঠল, যে করেছে সে খুব শেয়ানা। যাতে তার পরিচয় না জানতে পারি তার জন্য অভ্রকে সেখানে নিয়ে বিশ্বাস করাতে চেয়েছে যে সব কিছুর মূল্যে শুধু মিস্টার সেন রয়েছে, আর কেউ নেই। যতই ঝড় আসুক সব মিস্টার সেনের উপর দিয়ে যাবে আর উনি বেঁচে যাবেন। কেউ জানবে না কে করেছে এই সব। পরে কোনো সময় ধরে সব খেলার শেষ চালটা তিনিই চালবেন। সবাই সবটাই মনোযোগ দিয়ে শুনল। অভ্র হঠাৎ সন্ধিহান কণ্ঠে বলে উঠল, কিন্তু তুই কি করে জানলি এসব, আর এতটা শিওর কি করে? তীব্র রহস্যের হাসি হাসলো, মুখে বলে উঠল, সেটা পরেই জানতে পারবি, আপাতত খেয়াল রাখ সবটা, আর কালকের মধ্যে আসল নিউজটা চাই। রোশন অবাক হয়ে বলল, কালকেই কেন তীব্র? সঠিক সময়? এছাড়া আর সঠিক সময় দেখছি না আমি। পরবর্তী পথটা দুর্গম হয়ে উঠবে, তাই কালই খেলার প্রথম গুটি চালাবো। সবাই সহমত প্রকাশ করলো। অভ্র হঠাৎই কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা, রণয়ের সাথে তোর এত সখ্যতা গড়ে উঠলো কি করে? অভ্রর প্রশ্নে সবাই প্রশ্নবিদ্ধ চোখে তাকালো তীব্র আর রণয়ের দিকে। তীব্র হালকা হাসলো শুধু। রণ উঠে দাঁড়িয়ে হাই তুলতে তুলতে বলে উঠল, চোর পুলিশের সখ্যাতা আদিমকাল থেকেই চলেছে, এতে নতুন করে প্রশ্ন করার কি আছে? রোহান ফট করে বলে উঠল, ব্রো, তুমি কি তীব্র চৌধুরীর কাছ থেকে ঘুষ খেয়েছো নাকি? রোহানের কথায় উচ্চ হাসির রোল পড়ল রুম জুড়ে। রণ হতাশ চোখে তীব্রর দিকে তাকিয়ে রইল। তীব্র নিজেই হাসছে, ও আর কি বলবে। দাদাদের সাথে আপনার এত কিসের আলোচনা তীব্র? রূপের কথা তীব্র তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। এক মনে রূপের বেডে বসে ফোন টিপতে ব্যস্ত। রূপ এগিয়ে এসে অধৈর্য কণ্ঠে বলে উঠল, তীব্র জিজ্ঞেস করেছি কিছু? তীব্র তাকালো রূপের দিকে। রূপ এখনো প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে। এমন ফেস পছন্দ হলো না তীব্রর, তাই হাত টেনে দ্রুত কোলে বসিয়ে নিল রূপকে। রূপ অবাক হলো না, ওর অভ্যাসে পরিণত হয়েছে তীব্রর কার্যকলাপ, কিন্তু বর্তমানে বিরক্ত বোধ করলো। কিছু বলার জন্য মুখ খুলতেই তীব্র গলায় স্লাইড করতে করতে বলে উঠল, একটু পরেই তো চলে যাব তীব্রময়ী, এখন কোনো প্রশ্ন না করে একটু শান্ত হয়ে থাকো, না হলে ভালোবাসা দাও আমায়। বলেই মুখ ডুবালো। আলতো আলতো চুমু এঁকে হুট করে কামড়ে ধরল। ব্যথায় রূপ আহ শব্দ করতেই ব্যথা জায়গায় চুমু খেলো তীব্র। মুখ তুলে থুতনিতে চুমু দিতেই আচমকা রূপ নিজেই তীব্রর ওষ্ঠ আক্রমণ করে বসল। তীব্র হালকা হেসে মেতে উঠল ওর তীব্রময়ীর সাথে। প্রশ্নের বেড়াজাল আবারও ভারী হয়ে গেল রূপের হৃদয় থেকে, অথচ রূপ বুঝলও না ওকে ভোলাতেই তীব্রর এই আদর স্পর্শ। বিশিষ্ট ব্যক্তি মিস্টার অতন সেন অবৈধ ব্যবসার কারণে গ্রেপ্তার হয়েছেন। মিস্টার সেন 9 বছর আগে এক ডিলে গিয়ে মৃত্যুবরণ করেন, কিন্তু আসলে তিনি গা ঢাকা দিয়ে এতদিন নিজেদের কার্য হাসিল করে বেরিয়েছেন। অবাক করা বিষয় হচ্ছে তার সমস্ত অবৈধ ব্যবসা এক লহমায় পুলিশের হাতে ধরা পড়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। নিউজের পাতায় এমন এক সারাংশ পড়েই হাত থেকে নিউজ পেপারটা পড়ে গেল রূপক ব্যানার্জির। ওনার চোখ কর্মেই লাল বর্ণ ধারণ করেছে। পাশ থেকে রোহান দ্রুত জলের গ্লাস এগিয়ে দিতেই তিনি সেটা পুরোটাই ফাঁকা করে ফেললেন। গ্লাসটা টেবিলে রেখে শান্ত গলায় বললেন, রোশন মাথা তুলে বলে উঠল, নিজের কার্য হাসিলের উদ্দেশ্যে এসব করে লুকিয়েছিল এতদিন? রূপক ব্যানার্জি ভাবুক কণ্ঠে বলে উঠলেন। ওনার কথা সবাই বেশ অবাক হলেন। এখানে বাড়ির সবাই উপস্থিত, শুধু রূপ বাদে। ও থাকলে কেউ এই বিষয়ে আলোচনা তো দূর, একটু শব্দও করতো না। কাল তীব্র যাওয়ার পরেই ঘুমিয়েছে, তাই সকালে আর কেউ ডাকেনি ওকে। আজকের হেডলাইন নিয়েই আলোচনায় মেতেছে সবাই। উনি জেল থেকে কোনোভাবে ছাড়া পেলে তো আবার আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লাগবে। মিসেস আনিশার কথায় সবাই বেশ ঘাবড়ে গেলেও রোশন আর রোহানের কোনো পরিবর্তন এলো না। রোহান হাই তুলে বলে উঠল, চাপ নিও না ছোট মা, সব ঠিক হয়ে যাবে। কে ঠিক করে দিবে শুনি? মিসেস মল্লিকা কথাটা বলতেই রোহান ঘাবড়ে গেল। এখন এদের কি করে বলবে যে তাদের একমাত্র রাজকন্যার জামাই দেশের টপ মাফিয়া লিডার, যার কাছে এইসব কিছুই না।
সেখানে তার সবচেয়ে বড় শত্রুই তো কথা হচ্ছে এখানে। রোহানকে চুপ থাকতে দেখতে রোশান বলে উঠল, আরে রনের কথা বলছো? রন সামনে নেবে সবটা। মিসেস মল্লিকা ভাবুক কণ্ঠে বললেন, সে যাই বল না কেন, লোকটা মোটেও সুবিধার নয়। আচ্ছা রনু, এত সকাল সকাল বেরিয়ে গেল কোথায়? তাছাড়া ইতিকেও তো দেখছি না। ফাল্গুনি চা টেবিলে রাখতে রাখতে বলল, মেজদির শরীর ভালো নয়, তাই রণদা বেরোতে মানা করেছে। ওরা কথা শেষ হতেই রুদ্রাক্ষী রিমন ব্যানার্জির হাতে চা তুলে দিয়ে বলে উঠল, ইদিকে তো এইসব খবর জানতেও সকলে বারণ করেছে রন, কিন্তু কেন করো বুঝলাম না। রুদ্রাক্ষীর কথা শেষ না হতেই রোশন বলে উঠল, এসব ভাবতে হবে না, রন যখন বারণ করেছে তখন থাক না। ওর কথা সবাই চুপ করে গেল। রোশন রোহানের দিকে তাকিয়ে বাঁকা হাসল। রোহান হাত দিয়ে ইশারা করে বোঝালো আজ খেলাটা ভালোই জমবে। সামনে তীব্রকে কল দিয়ে যাচ্ছে রূপ, কিন্তু তীব্রর কোনো রেসপন্স নেই। কাল বাড়ি ফেরার পর থেকে তীব্রর আর কোনো খোঁজ পাচ্ছে না। সকালে ঘুম থেকে ওঠার পরেই অস্থির সময় কাটাচ্ছে ও। তার উপর একটু আগেই ইতির কান্নার শব্দ শুনেছিল। ওখানে যেতে চাইলেও রোহান আটকে দেয়, আর পরে ঘরে নিয়ে এসে বন্দি করে রেখেছে ওকে। বাড়িতে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, শুধু এটুকু বুঝেছে সামনের সময়গুলো খারাপ হতে চলেছে, যা কারো জন্যই সুখের হবে না। এর মধ্যেই রুমের দরজা খুলে সেখানে প্রবেশ করলো রোহান আর রোশান। ওদের দেখেই দ্রুতই ওদের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে রূপ বলে উঠল, এসব কি দা ভাই, তোমরা আমায় বৌমনির কাছে যেতে দিচ্ছ না কেন? আর দরজা লক করেই কেন রেখেছো? রোহান রোশনের দিকে একবার তাকিয়ে বলল, আজ খারাপ কিছু হতে চলেছে বনু। আশা করি তুই কাউকে ভুল বুঝবি না বা কোনো রকম সিন ক্রিয়েট করবি না। কি হতে চলেছে দা ভাই? সে রাতে দেখতে পাবি। ভাই তীব্র ফোন ধরছে না, ওনার কি কিছু হয়েছে? ওকে ফোন করে লাভ নেই, ও ব্যস্ত আছে। রূপ অবাক চোখে তাকিয়ে বলে উঠল, তোমরা জানো উনি ব্যস্ত আছে, অথচ আমি জানি না। রোহান রোশন একে অপরের দিকে তাকিয়ে কিছু না বলে বেরিয়ে গেল। হয়তো বাইরে দিয়ে লক করেও গেছে। রূপ ধপ করে বেডে বসে পড়ল। ও কিছু বুঝতে পারছে না। কয়েকদিন ধরেই তীব্রর বিহেভিয়ার ওর নিকট অদ্ভুত লেগেছিল, কিন্তু এমন কিছু আশা করেনি। মেঘের সামনে দাঁড়িয়ে বিরক্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মন, অথচ মেঘের দৃষ্টিতে অসহায়ত্ব। হাজার বলে কয়ে আজ এখানে দেখা করতে নিয়ে এসেছে মনকেও। কয়েকদিন ধরে যখন বারবার কল করে মনের সাথে কথা বলতে চেয়েছিল, তখন মন সোজাসাপটা বলে দেয় ওকে যাতে আর ফোন না করা হয়। কিন্তু মেঘ ততদিনে খুব ভালো করেই বুঝে গেছে মন ওর জন্য কি, কেন এত অসহায়ত্ব। তাই তো পাগলের মতো দিনরাত এক করে ছুটে এসেছে মনের সাথে দেখা করতে। কিন্তু মন সেই সুযোগটাই ওকে দেয়নি। কারো কাছে যে সাহায্য চাইবে সেই মুখটাও তো নেই। মৃন্ময় দেশে ফিরেছে, কিন্তু ওর সাথে যোগাযোগ করে না। আর তীব্র সে তো থাপ্পড় মেরে সোজাসাপটা জানিয়ে দিয়েছে ওর সাথে কোনো সম্পর্ক নেই তীব্রর। ব্যাস, সেই থেকেই মেঘের একাকিত্ব সঙ্গী হয়ে রয়েছে। কাল রাতে অনেক রিকোয়েস্ট করে আজ আনতে পেরেছে মনকে। মেঘের বিগত দিনের স্মৃতিচারণেই মাঝেই মন বলে উঠল, কেন ডেকেছেন আমায়? মেঘ অবাক কণ্ঠে বলে উঠল, আপনি? মন তাচ্ছিল্য হেসে মুখ ঘুরিয়ে বলল, অপরিচিত মানুষদের আপনি করে সম্বোধন করতে হয়, তাদের মধ্যে তুমি এটা বেমানান। করুণ হয়ে এলো মেঘের মুখ। একি সে মেয়েটা যে ওকে সারাদিন বকে বকে রাখতো, একটু কথা বলার জন্য সময় চেয়ে চেয়ে কাঁদতো। সময় মানুষকে এত বদলে দিতে পারে? না না, ওর মন পাখি তো ওর সময়ের সাথে বদলায়নি, বরঞ্চ ওকে বদলাতে বাধ্য করেছে মেঘ নিজেই। ভেবেই হতাশ কণ্ঠে বলে উঠল, আমার ভুল হয়ে গেছে মন পাখি। লিসেন মিস্টার, আমার নাম মুন, তাই অযথ অন্য নামে ডাকবেন না প্লিজ। আর রইল ভুলের কথা, কোনটাকে আপনি ভুল বলেন মিস্টার? প্রেমের নাটক করাকে, নাকি দিনের পর দিন ঠকানোকে, দিন দিন পটিয়ে পাত্তা না পেয়ে অভিমান করাটাকে, নাকি ভালোবেসে ফেলার পর সে ভালোবাসাকে অপমান করাকে, প্রতি রাত কষ্টের পরিমাণ বাড়িয়ে দেওয়াকে, নাকি অন্য কোনো মেয়ের হাত ধরে আমার ভালোবাসাটা অপমান করাকে? কোনটাকে ভুল বললেন বুঝলাম না তো, একটু বুঝিয়ে বললে ভালো হয়।
মন কথা শেষ করেই মেঘের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মেঘ অবাক চোখ তাকিয়ে চোখের কোণে জল ভরে গেছে। একটু টোকা লাগলেই যেন ভেঙে পড়বে সেই জলরাশি। মনের বুক ধক করে উঠল। কোনো এক সময়কার ভালোবাসা তো, হয়তো এখনো অভিনয় জানার পরেও ভালোবাসা রয়ে গেছে। তবুও ও পাত্তা দিল না। মেঘ ভাঙা কণ্ঠে বলে উঠল, আমি জানি না, সত্যি জানি না কিছু। শুধু এটুকুই বলবো, যা শাস্তি দাও না কেন প্লিজ আমার হয়ে থাকো। এতদিন আমি বুঝে গেছি তুমি ছাড়া আমার গতি নেই মন পাখি। স্টপ, প্লিজ স্টপ। আপনার এই নাটক অন্য কাউকে দেখাবেন। একবার বিশ্বাস করে ঠকে গেছি, আবার আপনার প্রতি বিশ্বাস জন্মে মৃত্যু ডেকে আনবো আমি? না, পারবো না। আগেই বলেছি, এখনো আবার বলছি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই মিস্টার মেঘ। কথাটা যত তাড়াতাড়ি মেনে যাবেন তত তাড়াতাড়ি ভালো হবে আপনার। তাছাড়া আপনার তো অনেক গার্লফ্রেন্ড, তাদের কাছে গেলেই মন ভালো হয়ে যাবে আশা করি। বলেই পেছন ঘুরে চলে যেতে উদিত হলো মন। ওর চোখ ছলছল করছে, ভেঙে গুড়িয়ে যাচ্ছে মন নামক স্থানটা। আর কত সামলে রাখবে নিজেকে। ও যেতে নিলেই মেঘ কান্নারত কণ্ঠে বলে উঠল, একটা সুযোগ দাও না আমায়, এই ভুল আর হবে না পাখি। যে একবার ছেড়ে যেতে পারে সে বারবার ছেড়ে যেতে পারে, তাই সুযোগ দেওয়ার মতো ভুলটা আমি করতে পারলাম না, দুঃখিত। বলে আর দাঁড়ালো না, দ্রুত হেঁটে চলে গেল। মেঘ ওখানেই বসে পড়ল। চোখ থেকে টপটপ করে জলের ধারা বয়ে চলেছে। নিজের হাতে সবটা শেষ করে আজ সে সর্বহারা। হয়তো এই পথচলা এখানেই সমাপ্ত। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সাথে বাড়ছে উন্মাদনা। আজ সমাপ্তির দ্বারগোড়ায় দাঁড়িয়ে আছে। আকাশে আজ চাঁদ নেই, ঘোর আমাবস্যার রাত। কালো মেঘের আড়ালে অদৃশ্য কিছু অতীত লুকিয়ে আছে, যা হাতছানি দিয়ে ডেকে যাচ্ছে অনবরত। সেই কালো অমানিসার দিকে তাকিয়ে আছে তীব্র। দৃষ্টির কোনো নড়চড় নেই। আজ কি হতে চলেছে বা কি হবে তার সম্পূর্ণটাই নির্ভর করবে ভালোবাসার বিশ্বাসের উপর। হ্যাঁ, অদ্ভুত হলেও এটাও সত্যি যে বিশ্বাসে যেমন ভালোবাসার টেকে, ঠিক তেমনি মৃত্যু ডেকে আনে অবিশ্বাসে। তীব্র তীক্ষ্ণ চোখে আকাশের পানে দৃষ্টি রেখে আপন মলে বলে উঠল, আধার যেমন বিপদ বয়ে আনে, ঠিক তেমনি কিছুর সাথে পরিচয়ও ঘটায় খুব বাজেভাবে। যা চাওয়াও কল্পনায় থাকে না, সেটাই হুট করে আধারের কালোয় ফুটে ওঠে। কঠিন হৃদয়েও নাড়িয়ে দেয় সেই ফুটে ওঠা বাজে পরিচয়। বুকের যন্ত্রণাটা ক্ষতবিক্ষত করে বোঝায় যেই ভুলের প্রাপ্য সময়ের সাথে গাঢ়ভাবে জড়িয়ে যাওয়া কেউটা হঠাৎই ধ্বংসের কারণ হয়ে ওঠে। আজও হয়তো তাই হতে চলেছে, যা কারোর জন্য সুখের হবে না। আজ অবিশ্বাসের বেড়াজালে ধ্বংস হবে আমার গড়ে তোলা এই ধ্বংসরাজ্যের কক্ষে কিছু প্রণয়ের অনুভূতি। বলেই ঘুরে হাঁটা দিল পেছনের দিকে। পরনের অফ হোয়াইট শার্টটার নিচের দিকে খোলা অংশ হওয়ার তালে উড়ে চলেছে ক্রমাগত। সেই সাথে উঠছে কপালে পড়ে থাকা চুলগুলো। ওকে দেখে আজ মনে হচ্ছে কোনো হেরে যেতে পারা পূর্বাভাস পাওয়া এক ক্লান্ত সৈনিক, যার হৃদয়ে বাস করা কঠিন ভয়ঙ্কর নারীর শেষবাণী শোনার অপেক্ষায় অপেক্ষারত সে। ধ্বংসরাজ্যের প্রতিটি কোণে আজ বিধ্বংসী যুদ্ধের দামামা বাজছে। হার জিতের অস্ত্র নিয়ে প্রতিটি ব্যক্তি তৈরি, যেন অন্ধকার দুনিয়ায় জায়গায় জায়গায় আগুনের স্তূপ। কোনো এক নরকীয় রাজপ্রাসাদ গড়ে উঠেছে যেন, যার প্রতিটি কোণ যত্ন করে গড়ে তুলেছে অজ্ঞাত এক মানব। একটু একটু করে সাজিয়েছে, শক্তিশালী করেছে সে ধ্বংস রাজ্য নামক রাজ্য। নিজের রহস্য দিয়ে বয়ে চলা নদীটির স্রোত থামিয়ে প্রতিকূল পরিবেশ গড়ে তুলেছে। আর সেই প্রতিকূল স্রোতের বিপরীতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে সে নিজের রহস্য লুকিয়ে রাখার একমাত্র কারণের নিকট। বিধ্বস্ত অবস্থায় রাজ সিংহাসনে বসে আছে সেই বলিষ্ঠ রহস্যময় মানব, যার হাত ধরে এই ধ্বংসরাজ্যের সূচনা, যার চতুরতায় এই রাজ্যে আজও লোকচক্ষুর অন্তরালে অবস্থান করে আছে, যার বুদ্ধি দীপ্ততায় প্রতিটি পাপীর এই রাজ্যে বিনাশ ঘটে। সেই বলিষ্ঠ মানব তীব্র চৌধুরী। ওর পাশেই দাঁড়িয়ে আছে সারিবদ্ধ গার্ড, সবার চোখে মুখে আলাদা দ্যুতি ছড়াচ্ছে। একটু দূরেই হালকা আধারের মাঝে দাঁড়িয়ে আছে রোশন, রণ, রোহান। আর তীব্র ঠিক বাঁ পাশে দাঁড়িয়ে আছে সুমন। ওদের সবার দৃষ্টি সামনের দিকে স্থির থাকলেও তীব্র দৃষ্টি নিচে। সাদা শার্টে এলোমেলো পুরুষটির মোহনীয় রূপে আজ আগুন লেগেছে যেন। জ্বলন্ত লাভার মতো ফুলকি বেরোচ্ছে।
বহু বছরের তৃষ্ণা নিবারণের আনন্দে হুট করেই কারো আর্তনাদে বাঁকা হাসি ফুটল তীব্র ঠোঁটের কোণে। আর্তনাদ ভারী হতেই মাথা তুলে তাকালো। এটুকু সময়েই আশেপাশের সবাই কেঁপে উঠেছে, তবে তীব্রর কোনো রকম ভাবান্তর নেই। হুট করেই কেউ চিল্লিয়ে বলে উঠল, কোনোদিনও ভালো হবে না তীব্র, তোকে অনাথ করেছি না, এবার মৃত্যু নিশ্চিত করব। কথাটা কানে আসতেই তীব্র মাথা ঝাঁকিয়ে হেসে উঠল। এদিক ওদিক তাকিয়ে ঘাড় নেড়ে রক টান টান করে তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালো সামনে বেঁধে রাখা মানুষটির দিকে, যার শরীর থেকে একটু একটু করে চুয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পুরোটা স্ক্যান করেই বাঁকা হেসে ভয়ঙ্কর বাক্য ছুড়ে দিল, আমার মৃত্যু দেওয়ার আগে নিজের বেঁচে থাকার পথ খুঁজুন মিস্টার অতন সেন। কেঁপে উঠল কক্ষ। ব্যানার্জি হাউসের ছেলেদেরও যে হাড়হিম হয়ে আসছে তীব্রর বাক্য বিনিময়ের মাধ্যমে। একটা পুরুষ কত ভয়ঙ্কর হতে পারে তার অন্যতম উদাহরণ তীব্র নিজেই। আবারও শোনা গেল সেই কণ্ঠ, কি হলো মিস্টার সেন, ভাবুক হলেন কেন? কিছু সময় থেমে হুঙ্কার দিয়ে বলে উঠল, আজ প্রায় 9 বছর পর আবারও আমার রাজ্যে আসতেই হলো আপনাকে। এই রাজ্যে কেউ একবার আসলে ফিরে যেতে পারে না সে, কিন্তু আপনি ফিরতে পেরেছিলেন কোনো এক উছিলায়। তবে সেই ফিরে যাওয়াটাকে আপনি নিজেই অভিশপ্ত করেছেন, যার দরুন আজ আবারও এই রাজ্যের দরজায় আসতে হলো। বলেই উঠে দাঁড়ালো। 1 পা 2 পা করে একদম নমনীয় পায়ে এগিয়ে যেতে লাগলো চেয়ারে বেঁধে রাখা রক্তাক্ত অতন সেনের দিকে। তীব্রর প্রতিটি পদধ্বনি যেন পুরো রাজ্যটিকে কাঁপিয়ে তুলছে। তীব্র এগিয়ে গিয়ে একদম মিস্টার সেনের সামনে দাঁড়ালো। সাথে সাথেই একজন ছুটে এসে চেয়ারে এগিয়ে দিল। বাঁকা হেসে তীব্র রাজকীয় ভঙ্গিতে চেয়ারে বসলো, পায়ের উপর পা তুলে গালে হাত দিয়ে হালকা করে দাড়ি চুলকে বলে উঠল, তা মিস্টার সেন, সেদিন আপনার পেছনে লোক লাগানোর কারণ? একটু থেমে ব্যঙ্গ করে বলল, ও, আপনার তো আবার বয়স হয়েছে, ঠিক করে মনে নেই কোন দিন আমার পেছনে কি করে বেড়ান, তাই না? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি, ওই যে দার্জিলিংয়ের পাহাড়ি জঙ্গলে আমাকে মারার জন্য লোক লাগিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার হাতেই তাদের আহত হতে হলো, মনে আছে নিশ্চয়ই? মিস্টার সেন মৃগী রোগীর মতো কাঁপছেন। তীব্রর নৃশংসতায় তিনি সামনে থেকে প্রত্যক্ষ সাক্ষী থেকেছেন। আবারও সেই দৃশ্য সহ্য করার মতো মানসিকতা তার নেই। নীরবতা ঠিক ভালো ঠেকল না তীব্রর নিকট, তাই তো হুঙ্কার ছেড়ে বলে উঠল, কি হলো, চুপ করে আছেন কেন? আপনাকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম যাতে আর এমন ভুল পাপ না করেন, কিন্তু আপনি সোজা পাপী সাম্রাজ্য গড়ে তুললেন। সেখানেই থেমে নেই আপনি আমার প্রেয়সী ছিনিয়ে নিতে উঠে পড়ে লাগলেন, কারণ আপনি জানেন সে আমার সবচেয়ে শক্তিশালী শত্রুর একমাত্র প্রাণভোমরা, তাই তো? তীব্রর কথা শেষ হতেই রণ এগিয়ে এসে সজোরে চুলের মুঠি টেনে ধরল মিস্টার সেনের। তিনি ব্যথায় কুকিয়ে উঠতেই রণ চিল্লিয়ে বলে উঠল, আপনি জানতেন রূপ আমাদের কাছে কি? ছোট থেকে তো দেখে আসছেন, তারপরে ওর দিকে হাত বাড়ালেন, কারণ আপনার তো প্রতিশোধ নিতে হবে। রণ ছেড়ে দিতেই রোশন আর রোহান এগিয়ে গেল। দুজনে মিস্টার সেনের বেঁধে রাখা হাতের 2 বাহু চেপে ধরল। রোশন দাঁত খামটি মেরে বলল, যখন পারবেন না শেষ করতে, ঠিক তখনই আপনার দল ভারী করে উঠে পড়ে লাগলেন। আর শেষ সঙ্গী হিসাবে বেছে নিলেন আপনার একমাত্র ছেলেকে। দিনের পর দিন ওকে উস্কি দিয়ে ওর মাথায় প্রতিশোধ জাগ্রত করলেন। রোহান কথাটা বলে খামচে ধরল বাহু। মিস্টার সেন আর না পেরে ওদের ছাড়তে অনুরোধ করতেই তীব্র বাঁকা হেসে চারপাশ রাউন্ড দিতে দিতে বলতে লাগলো, ছাড়বে তো, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, না হলে আপনার আসল রূপ দেখবে কি করে আপনার একমাত্র পুত্র। তীব্রর বলা কথাটা কানে যেতেই মিস্টার সেন অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। তীব্র সেদিকে দৃষ্টিপাত না করেই হাত উঁচু করে ইশারায় ওর গর্ভদের কিছু বলতেই দুজন দ্রুত পায়ে বাইরে চলে গেল। তীব্র এবার রণয়ের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, শ্বশুরকে ভালো করে খাতির যত্ন করতে হয় তো, তুমি নিজের শ্বশুরের সাথেও পুলিশগিরি করছো, দিস ইজ নট ফেয়ার। এত সিরিয়াস মুহূর্তেও তীব্রর এমন কথায় ওরা সকলেই হেসে উঠল। রণ হেসে বলল, আসলে কি বলতো, এই ফেক শ্বশুরের জন্য আমার বউটা আজ সারাদিন কেঁদেছে, তাই একটু কষ্ট লাঘব করে নিলাম ফেক শ্বশুরকে যত্নে মেরে। ওদের কথার মাঝেই মিস্টার সেন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে উঠল, যত খুশি মজা করে নাও, আমার ক্ষতি করে মোটেও ভালো করনি
তোমরা। এবার তোমাদের সবার কলিজার টুকরো অবসাদ দিয়ে হাল করবে আমার ছেলে, তা ভাবতেই পারছো না তোমরা। আপনার ছেলে? কথাটা বলে চারজন শব্দ করে হেসে উঠল, যেন ভালো কোনো জোকস শুনেছে ওরা। মিস্টার সেন অবাক চোখেই তাকিয়ে রইলেন ওদের দিকে। ওদের সবার কথোপকথনের মধ্যেই ধ্বংসরাজ্যের সিংহ দরজা দিয়ে প্রবেশ করলো কেউ। আবছা আলো আর পেছন থেকে আসা গাঢ় আলোর সংমিশ্রণে ভালো করে ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে এগিয়ে আসছে ওদেরই দিকে। ব্যক্তিটিকে না দেখেও তীব্রদের মুখে হাসি ফুটল, তবে অতন সেন চিনলেন না, তাই ছোট ছোট চোখে তাকিয়ে রইলেন অজ্ঞাত ব্যক্তির মুখ দর্শনের আশায়। খানিক এগিয়ে আসতে স্পষ্ট হলো ব্যক্তিটির মুখাবয়। সেই সাথে বিস্মিত হলেই মিস্টার সেন। চোখ বড় বড় করে তিনি তাকিয়ে রইলেন অভ্রর দিকে। অভ্র এগিয়ে এসেই বলে উঠল, কেমন আছো বাবা? মিস্টার সেন কথা বলতেও ভুলে গেলেন যেন। তার মানে অভ্র সব জানতো, আর অভ্রই তীব্রদের সব খবর দিত, যার ফলে আজ তার সমস্ত ব্যবসা জলের তলে, আর তিনি এই নরকীয় যন্ত্রণার কবলে। রাগী গলায় নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে বলে উঠলেন,